ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যে কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন। ভিন্ন স্বাদের বাংলা গল্পের ঝুলি। আজকের গল্প নীলগ্রীব সিংহের লেখা বারুদের ধোঁয়া। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প বারুদের ধোঁয়া। নিজস্ব রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন মিথিলেশ সান্যাল। ওনার ভাই অখিলেশ ফোন করে ঘটনাটা জানালেন এইমাত্র। ব্যাপারটা যে একটা কেলেঙ্কারিতে পরিণত হবে সেটা আগে থাকতেই আশঙ্কা করেছিলাম। মিথিলেশ সান্যাল ছিলেন এক বহুজাতিক সংস্থার বড় অঙ্কের চাকুরে। বছর তিনেক আগে চাকুরি থেকে অবসর নিয়ে নানাবিধ বিষয়ে পড়াশোনায় আত্মনিয়োগ করেছিলেন। চেতলার গোবিন্দ আড্ডি লেনের পৈতৃক বাসভবনের 3 তলায় তার একক সংসার। তোলা ঝি দুবেলা শুধু তার বাসন মাজা ও রান্নার কাজ করে চলে যায়। ওই বাড়ির 1 তলা ও 2 তলায় সপরিবারে বাস করেন মিথিলেশ বাবুর 4 অনুজ: অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ ও অমলেশ। বেশ কিছুদিন ধরে ভাইদের সঙ্গে মিথিলেশ বাবুর বিবাদ চলছিল। বিবাদের কারণ পৈতৃক বাসগৃহটি। ভাইরা পৈতৃক জমি ও বাড়ি বিক্রি করে সেই টাকায় লবণ হ্রদে নিজেদের কেনা জমিতে পছন্দ মতো আধুনিক ডিজাইনের বাড়ি বানাতে চায়। কিন্তু মিথিলেশ বাবু পৈতৃক বাড়ি বিক্রির চিন্তা ঘুণাক্ষরেও মাথায় আনতে রাজি নন। নতুন ও পুরাতনের এ বিবাদ চিরকালীন। যারা বয়স্ক তাদের কাছে অতীত সর্বদাই সুবর্ণময়। সেজন্য তারা সর্বদাই পুরাতন বস্তু আঁকড়ে ধরে রাখতে চান। যারা আরো অল্প বয়স্ক তারা সর্বদাই রঙিন ভবিষ্যতের চিন্তায় মশগুল। অতীত তাদের কাছে আবর্জনা মাত্র। কিন্তু সেজন্য মিথিলেশ সান্যাল আত্মহত্যার পথ বেছে নিলেন। তার মতো প্রাজ্ঞ লোকের কাছে এ তো প্রত্যাশিত নয়। যাই হোক, চেতলার গোবিন্দ আড্ডি লেন এখান থেকে দূরে নয়। থানার ওসি রামবাবু আমার পূর্ব পরিচিতই। তাই টুকিটাকি কয়েকটা জিনিস গুছিয়ে নিয়ে এই রাত 10টাতেই আমি চললাম গোবিন্দ আড্ডি লেনের দিকে। আমার জিপ ও রামবাবুর পুলিশ ভ্যান একই সঙ্গে সান্যাল বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বিঘেখানেক জমির মাঝখানে মিথিলেশ সান্যালদের পৈতৃক 3 তলা বাড়ি। পুরনো ধরনের বাড়ি যেরকম হয়, লম্বা একটেরে বাড়ি, পাশাপাশি বড় বড় ঘর, সামনে পিছনে চওড়া বারান্দা, বারান্দার এক পাশ দিয়ে সিঁড়ি। রামবাবু আমাকে দেখে খুশি হলেন। বললেন, আপনিও এসেছেন দেখছি। বললাম, আমি মিথিলেশ সান্যালের বিশেষ গুণগ্রাহী। এ পরিবারে আমার যথেষ্ট যাতায়াত আছে। অখিলেশবাবু বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। আমাদের নিয়ে সোজা অকুস্থলে হাজির হলেন। সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে দেখি সামনেই বারান্দার মাঝখানে মিথিলেশ সান্যাল চিৎপাত হয়ে শুয়ে পড়ে আছেন। দুটি হাত দুপাশে ছড়ানো। ডান হাতের কাছেই পড়ে আছে একটা কোল্ট রিভলভার। মিথিলেশ বাবুর ঘাড়টা একটু কাত করা। দুটি ভ্রুর মাঝখানে গুলির ক্ষত। ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ে মেঝের অনেকটা জায়গা ভিজিয়ে দিয়েছে। ভদ্রলোকের পরনে গেঞ্জি আর পাজামা। এক পায়ে একটা হাওয়াই চটি, অন্য পা খালি। সেই চটির পাটিটা হাতখানেক দূরে পড়ে রয়েছে। দৃশ্যটা দেখেই আমি আর রামবাবু চোখাচোখি করলাম। রামবাবু পকেট থেকে ফুলস্কেপ কাগজ, কার্বন পেপার আর পেন্সিলটা বের করে অখিলেশ বাবুকে শুধালেন। ব্যাপারটা প্রথমে কে আবিষ্কার করলেন? অখিলেশ বাবু বললেন, বলতে গেলে আমরা 4 ভাই একসঙ্গেই করেছি।
আমি আর নিখিল খেয়ে দিয়ে ছাদে বেড়াচ্ছিলাম। প্রণব আর অমল নিচে কোথাও ছিল। হঠাৎ গুলির আওয়াজ শুনে আমরা দুজনে ছুটে 3 তলায় নেমে গেলাম। ওরাও 3 তলায় উঠে এলো। এসে দেখি এই ব্যাপার। নিখিল দাদার নাড়ি দেখে বলল, সব শেষ। আমি তখন থানায় ফোন করলাম। অয়নবাবুকেও ফোনে ব্যাপারটা জানালাম। উনি আমাদের পারিবারিক বন্ধু। অখিলেশবাবুর পিছনে পিছনে অন্য ভাইরাও 3 তলায় উঠে এসেছিলেন, সঙ্গে কয়েকজন কিশোর কিশোরীও। তারা কেউ অখিলেশের ছেলে, কেউ নিখিলেশের মেয়ে। আমি নিখিলেশের মেয়ে টুম্পাকে ডেকে নিলাম। বললাম, টুম্পা, তুমি গুলির আওয়াজ শুনেছিলে? হ্যাঁ, টুম্পা ঘাড় কাত করে জানালো। তখন তুমি কি করলে? ছুটে 3 তলায় চলে এলাম, কারণ আওয়াজটা ওপর থেকে এলো বলে মনে হলো। তাছাড়া বড় জেঠুরি শুধু রিভলভার আছে। এসে কি দেখলে? বড় জেঠু এইরকম ভাবেই পড়েছিলেন। কাছে বাবা, জেঠু, বড় কাকু, ছোট কাকু। গুলির আওয়াজের আগে কোন রকম চিৎকার চেঁচামেচি শুনেছিলে কি? না তো, ঘাড় নেড়ে জানালো টুম্পা। ঠিক আছে, তুমি লক্ষ্মী মেয়ে। রামবাবুর দিকে ফিরে বললাম, এইবার নাইট্রেট টেস্টটা করে ফেলি। রামবাবু শুধালেন, সলিউশন এনেছেন নাকি? বললাম, হ্যাঁ, যখন শুনলাম ব্যাপারটা রিভলভারের গুলিতে। পকেট থেকে মেটাফিনিলিন ডাইঅ্যামিনের অ্যাসিড মিশ্রিত দ্রবণ বের করে সেটা ফোঁটা ফোঁটা করে মিথিলেশ সান্যালের ডান হাতের তালুতে ফেলতে লাগলাম। কোনো ফল হলো না। দ্রবণ গড়িয়ে গিয়ে শুধু মেঝেতে পড়ল। রামবাবুর চোখের দিকে তাকালাম। তার চোখে বিধ্বংসী ক্রোধ ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। উঠে এসে বাঁ হাতের তালুতেও সেই দ্রবণ ফেলতে লাগলাম। একই ফল হলো। রামবাবু পকেট থেকে রুমাল বের করে আলতো করে নলটা ধরে রিভলভারটা তুলে নিলেন। একজন কনস্টেবল সেটা নিয়ে নিচে চলে গেল। আমি ব্যঙ্গ হেসে বললাম, ওতে কারুর হাতের ছাপ পাবেন না। রামবাবু একইভাবে হেসে বললেন, না, তা তো পাবই না। তারপর অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ আর অমলেশের উদ্বিগ্ন মুখগুলো পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বললেন, আপনাদের 4 ভাইকেই থানায় যেতে হবে। মিথিলেশ সান্যালকে হত্যার দায়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হলো। আমরা দাদাকে খুন করলাম? বিস্ময়বোধক শব্দগুলো একটা আর্তনাদ হয়ে বেরিয়ে এলো প্রণবেশের মুখ থেকে। এবার আমাকে মুখ খুলতে হলো। বললাম, অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ, অমলেশ সান্যাল, আপনারা নিজেদের যত বুদ্ধিমান বলে ভাবেন ততটা বুদ্ধিমান আপনারা নন, কারণ আপনারা বিজ্ঞান জানেন না। অথচ বিজ্ঞান সব জায়গাতেই তার পায়ের চিহ্ন ফেলে রেখে যায়। একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ তার জ্ঞান হারিয়ে গেল। সে গুলি খেয়েই হোক আর যে করেই হোক, তখন কি হবে? যেহেতু মাথার সামনের দিকটা ভারী, সেহেতু মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়বে, আর ভারী মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ার দরুন গোটা শরীরটাই মুখ থুবড়ে পড়বে। এই রকম চিত হয়ে পড়ে থাকা মৃতদেহ দেখেই বুঝেছি ব্যাপারটা খুন। খুন করে এভাবে শুইয়ে দেয়া হয়েছে বোকার মতো। ঘরে অমন সুন্দর বিছানা থাকতে বারান্দার মেঝেতে এক পায়ে হাওয়াই চটি পরে চিত হয়ে শুয়ে নিশ্চয়ই গুলি চালাননি মিথিলেশ বাবু। একটু দম নিয়ে
আবার বলতে শুরু করলাম। তাছাড়া মানুষ যখন রিভলভার থেকে গুলি ছোড়ে তখন রিভলভারের পোড়া বারুদ তার হাতের তালুতে লেগে যায়। পোড়া বারুদে থাকে পটাশিয়াম নাইট্রাইট। সেজন্য হাতেতে মেটাফিনিলিন ডাইঅ্যামিন বলে অ্যাসিড মিশ্রিত দ্রবণ ঢাললে পটাশিয়াম নাইট্রাইটের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা বাদামি রং দেখা যায়। রংটার নাম বিসমার্ক ব্রাউন। কিন্তু পরীক্ষা করে মিথিলের সান্যালের ডান হাত বা বাঁ হাত কোনো তালুতেই বিসমার্ক ব্রাউন পাওয়া গেল না। তার মানে তিনি নিজে যে রিভলভার চালাননি, শুধু তাই নয়, খুব নিকটে দাঁড়িয়ে যখন তাকে গুলি করা হয়েছিল তখন তিনি বাধা দিয়ে রিভলভার কাড়ার চেষ্টাও করতে পারেননি। অর্থাৎ তার দুটো হাতই বন্দি ছিল। আর টুম্পা যখন কোনো চিৎকার চেঁচামেচি শোনেনি তখন নিশ্চয়ই তার মুখটাও বন্ধ ছিল। এর থেকে বোঝা যাচ্ছে খুনের ব্যাপারে আপনারা চারজনই প্রত্যক্ষভাবে জড়িত। দুজন দুদিক থেকে হাত ধরেছিলেন, তৃতীয়জন মুখ চাপা দিয়েছিলেন, চতুর্থজন গুলি চালিয়েছিলেন খুব কাছ থেকে। চার ভাই চিত্রপট দাঁড়িয়ে রইলে আমার কথা শুনে। ওদের নির্বাক ভ্যাবাচাকা ভঙ্গি দেখেই বোঝা যায় আমার কথা অক্ষরে অক্ষরে সত্যি। রামবাবু দুজোড়া হাতকড়ায় বেঁধে ফেললেন তাদের।